মাওবাদী অধ্যুষিত এলাকায় লড়াই, একই সঙ্গে মাওবাদীদের সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়া। নিজের জীবনের নানান গল্প কথা তিনি তুলে ধরেছেন তার নিজের লেখা উপন্যাসে, যদিও এখনো প্রকাশ হয়নি সেই উপন্যাস। তার মাঝেই RTV বাংলার পক্ষ থেকে আমরা চলে গিয়েছিলাম তাদের খোঁজে। নেপথ্যে তারারা পুলিশ হয়ে যারা মানুষের পাশে এসে দাঁড়ায়, কেবল অপরাধী খুঁজতে সাহায্য করা নয়, বরং মানুষের পাশে থেকে সমাজসেবকের প্রকৃত নাম তৈরি করেছেন যারা। তেমনই এক মানুষ বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তা IPS অফিসার অনিশ সরকারের কাছে পৌঁছে গিয়েছিল RTV বাংলা। RTV বাংলার কর্ণধার সৌমেন সাহা এবং অন্যান্যরা সকলে তার হাতে তুলে দেন স্মারক এবং মেমেন্টো। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা মানুষের সেবায় কাজ করছেন, যাদের নিয়েই সমাজ গড়া, তাদেরকে বরাবর সম্মানিত করে এসেছি আমরা, এবং সত্যি বলতে কি তাদেরকে সম্মানিত করতে পেরে সম্মানিত আসলে আমরাই। আজকে আমরা আমাদের এই নেপথ্যে তারারা এই বিশেষ ইভেন্ট নিয়ে হাজির হয়েছি IPS অফিসার অনিশ সরকারের কাছে। তো অনিশ বাবুকে আমরা আজকের আমাদের এই বিশেষ সম্মান তুলে দিচ্ছি। আমি বলছি সৌমেনকে, RTVর কর্ণধার, এই বিশেষ স্মারক তার হাতে তুলে দেওয়ার জন্য। মাওবাদীদের সঙ্গে পুলিশের ঠান্ডা লড়াই, লালগড়ে সেই লড়াই তাঁর নেতৃত্বে দেখেছিল গোটা বাংলা। ছেলেবেলা থেকেই তার ইচ্ছে ছিল একজন সৎ পুলিশ অফিসার হওয়ার, আর সেটাই করে দেখিয়েছেন অনিশ সরকার। নমস্কার, RTV বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি DCP অফিস বিধাননগর, এবং আমরা মুখোমুখি হয়েছি একজন এমন মানুষের যার স্বপ্ন ছিল মানুষের সেবা করবেন, অর্থাৎ IPS অফিসার, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। সেখান থেকে তার একেবারে পথ চলা শুরু, এবং আজকে তিনি তার যে ক্যারিয়ার সেখানে একটা উজ্জ্বল জায়গা কিন্তু করে নিয়েছেন, এবং এই মুহূর্তে পুলিশের একটি অনেক পরিচিত নাম IPS অফিসার অনিশ সরকার। আজকে মুখোমুখি হচ্ছি, তার কথা বলবো, তার সঙ্গে তার সফর এবং জার্নি, এবং এই মুহূর্তে তার কাজ নিয়ে অনেক কথাই হবে। স্যার, যেটা প্রথমে জানতে চাইবো যে মানে অনেক প্রফেশন তো আছে, মানে IPS অফিসার হওয়ার ইচ্ছাটা কেন তৈরি হয়েছিল? দেখুন, এটা আমার ছোটোবেলা থেকেই একটা ইন্টারেস্ট ছিল। কিছুটা হলেও আমার মা এটাতে আমাকে অনেকটা এনকারেজ করেছিল। আমাদের ফ্যামিলিতে কেউই সিভিল সার্ভেন্ট ছিল না, কিন্তু ছোটোবেলা থেকে আমার মধ্যে একটা মানে মায়ের কাছ থেকে বিভিন্ন গল্প শুনতাম রিগার্ডিং সিভিল সার্ভেন্টস, তারপরে অনেক অফিসার্সের বিষয়ে শুনতাম, পড়তাম। তো সেখান থেকে একটা ইন্টারেস্ট জেগেছিল যে যদি আমি সিভিল সার্ভিসেসে আসতে পারি। আর এটা আমার মনে হয়েছিল ছোটোবেলা থেকেই যে সিভিল সার্ভিসেসে থেকে লোকেদের বা সোসাইটি বা নেশনকে যতটা সার্ভ করা যায় সেটা হয়তো কর্পোরেট সেক্টর বা অন্য কোনো সার্ভিসে নেই। তো সেই জন্যই ইন্টারেস্টটা ছিল। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, কিন্তু তবুও আমি কোনোদিনই কর্পোরেট লাইনে বা কোর ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনো করার পরও চাকরি করবো এরকম আমার কিন্তু ইন্টারেস্ট ছিল না। আমার ইন্টারেস্টটা কিন্তু সিভিল সার্ভিসেসই ছিল। শুরুটা কেমন ছিল? খুব চ্যালেঞ্জিং ছিল যেটা আমরা শুনেছি। প্রশিক্ষণের পরপর একটা মাওবাদী এলাকায় পোস্টিং হয়েছিল। হ্যাঁ, সেটা হয়েছিল, কিন্তু নট অনলি ওয়াজ ইট চ্যালেঞ্জিং, ইট ওয়াজ অলসো ভেরি এক্সাইটিং। মানে মাওয়িস্ট এলাকাতে কাজ করা, তখন মানে আমি কলকাতাতে মোটামুটি বড় হয়েছি। সেখান থেকে জঙ্গলমহলে গিয়ে ওখানে যে অভিজ্ঞতাটা ছিল, ধরে নিন রাত্রিবেলা আমরা বেরোতাম অ্যান্টি নাক্সাল অপারেশনসের জন্য, কিছু ইনফরমেশন থাকতো কোথাও কিছু আছে, তারপরে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতাম। সকাল হলে অনেক সময় এরকম হতো যে মাওয়িস্টরা ওখান থেকে গুলি চালাতো বা কোনো রকমভাবে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করতো বা আমাদের এনগেজ করতো। তো ইট ওয়াজ এ ভেরি থ্রিলিং এক্সপিরিয়েন্স, এই রাত্রিবেলা যাওয়া বেরোনো। আর যে ধরনের লাইফের সাথে আমি তার আগে অবধি মানে অভ্যস্ত ছিলাম সেটা থেকে খুব আলাদা ছিল। তার আগে অবশ্য আমাদের ট্রেনিং হয়েছিল। তো এই ছিল ব্যাপার। ইট ওয়াজ এ ভেরি থ্রিলিং এক্সপিরিয়েন্স আমার যেটা হয়েছিল তখন। স্যার, পুলিশে কাজ করলে বা এই ধরনের কাজ করলে কোথাও গিয়ে মনে হয় যে সন্ত্রাসবাদ দমনে যে বড় কমিটমেন্ট থাকে মানুষের কাছে, সেক্ষেত্রে বাধাটা কোথায় হয়? মানে সাফল্য পেতে এত দেরি হয় কেন? অনেক সময় মানুষ বিরক্ত হন, বলা হয় যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। তো সাধারণ মানুষের পারসেপশনটা নিয়ে কি বলবেন, বা আপনাদের কাজ কিভাবে করতে হয়? দেখুন, যদি আমরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে বুঝি, তাহলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে পুলিশ অ্যান্ড ইনভেস্টিগেশন একটা পার্ট। এছাড়া জুডিশিয়ারি আছে, প্রসিকিউশন আছে, কারেকশনাল সার্ভিসেস যেগুলো আছে, যেটাকে আমরা জেল বলি, এখন সেটাকে কারেকশনাল সার্ভিস বলা হয়, কারণ অপরাধীদের কারেক্ট করারই হচ্ছে উদ্দেশ্য। তো এখানে কিন্তু এই পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে পুলিশ ইজ ওয়ান পার্ট অফ ইট, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কিন্তু ইট ইজ স্টিল ওয়ান পার্ট অফ ইট। এইবার ধরে নিন আমরা আমাদের একটা কোনো কিছু করলাম, সেটা
সন্ত্রাসী দমনই হোক বা কোনো একটা তদন্তই হোক না কেন, হয়তো সেখানে আমরা আমাদের মতো করে ইনভেস্টিগেশন করলাম, করার পর কিন্তু তারপর একটা লং প্রসেস থাকে, সেটার যে ট্রায়াল হয় সেই ট্রায়ালটা হয়ে তারপরে কিন্তু ফাইনাল বিচারটা হয়, সেটার একটা প্রসেস হয় যেটা হয়। ইদানিংকালে যদি আপনারা দেখেন তাহলে কিছু কেসেসে খুব কম টাইমে কিন্তু ট্রায়াল থেকে শুরু করে সব কিছু করা হয়েছে অ্যান্ড জাস্টিস হ্যাজ বিন ডেলিভার্ড। কিন্তু বহু কেসেস আছে, একটা দুটো কেস কিছু নেই, আপনি যদি দেখেন বহু কেসেস আমাদের স্টেটে আছে, আমাদের কমিশনারেটে আছে সবকটা সেই রকমভাবে যে ট্রায়াল টাইম মতো হয়ে ওঠে তা নয়। এছাড়া কিছু কিছু কেস এরকম থাকে সেখানে দেখবেন যে কিছু এক্সপার্টসদের ওপিনিয়ন্স লাগে। ধরে নিন কোনো কমপ্লিকেটেড কেস হলো, সাইবার ক্রাইমের কেস হলো, বা এমন কোনো কেস হলো যেখানে অনেক ফরেন্সিক এভিডেন্স আছে, সেই এভিডেন্সগুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিজে পাঠাতে হয়। সাইবার ক্রাইমের ক্ষেত্রে অনেক এরকম ডেটা থাকে যেগুলো ধরে নিন সার্ভিস প্রোভাইডার্স যারা আছে, টেলিকম সার্ভিস প্রোভাইডার্স আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স আছে, বিভিন্ন কোম্পানিজ যেগুলো আছে সফটওয়্যার কোম্পানিজ, তাদের কাছ থেকে আমাদের ডেটা দরকার হয়। এবার সেই ডেটাগুলো সবসময় যে সব টাইম মতো আসে তা নয়, অনেক ক্ষেত্রে যেগুলো ফ্রডসের কেস হয় সেখানে ব্যাংক থেকে আমাদের ইনফরমেশন লাগে। অনেক এরকম ইনস্ট্যান্সেস হয় যেখান থেকে ধরে নিন কারোর কাছ থেকে টাকা প্রতারণা করা হলো, সেটা তারপরে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হলো। তো এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে, এখানে আমাদের বিভিন্ন লেয়ার্সে ইনফরমেশন দরকার হয়, সেইগুলো প্রায় আসতে কিন্তু অনেক সময় লাগে, সেই জন্য ব্যাপারটা অনেক সময় ডিলেড হয়। এটা স্যার পার্ট অফ প্রসেস গেল। কোথাও গিয়ে কি এরকম হয় যে মানে পুলিশের সদিচ্ছা রয়েছে কিন্তু কোনো রাজনৈতিক চাপ বা ইত্যাদির কারণে বিষয়টাকে, যেটাকে আমরা একদম গোদা বাংলা বলি ধামাচাপা দেওয়া, সেরকম ঘটে মানুষের এরকম মনে হয়? দেখুন, আমি আমার পার্সোনাল কেরিয়ারে বলতে পারি যে আই হ্যাভ নট ফেসড এনি সাচ সিচুয়েশন। এবার এরকম অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে ঘটনাটা যেটা আছে সেটাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে, বা হয়তো একটা পারসেপশন আছে যে কেউ কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি আমার তরফ থেকে বলতে পারি যে কোনো রকম সিচুয়েশন এরকম হয়নি যেখানে আমরা একটা জিনিস করতে চেয়েছিলাম কিন্তু ভীষণ কোনো প্রেশার ছিল যেটাতে এটা করা সম্ভব হয়নি। প্রেশার আসতেই পারে, সেটা শুধুমাত্র পলিটিক্যাল সোর্স থেকে আসবে এরকম নয়, ইট ক্যান কাম ফ্রম ডিফারেন্ট সোর্সেস। যে কোনো ইনফ্লুয়েন্সিয়াল এরিয়া থেকে প্রেশার আসতে পারে, কিন্তু যদি অফিসার্সরা যারা ইনভেস্টিগেট করছে তারা যদি স্টেডফাস্টলি নিজের কাজটা করেন, তার কারণ দেখুন ইনভেস্টিগেশন একটা প্রসিডিওর ওয়াইজ হয়, আর কেউ যদি ইনভেস্টিগেশনের প্রপার প্রসিডিওরটা না করে তাহলে কোথাও না কোথাও কোনো না কোনো সময় দ্যাট পারসন উইল বি হেল্ড রেসপন্সিবল। সেই জন্য নিজের স্বার্থের জন্যেই যারা ইনভেস্টিগেট করছে তাদের ইনভেস্টিগেট করতে হবে, প্রপারলি ইনভেস্টিগেট করতে হবে। সেখানটাতে অন্য কোনো ফ্যাক্টরস যদি সে কথা শোনে তাহলে পরে কিন্তু সাফার সেই করবে। সেই জন্য আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, হ্যাঁ ডেফিনেটলি আমি এটা অস্বীকার করবো না যে কেউ কখনো চাপ দেওয়ার চেষ্টা করে না, নিশ্চয়ই করে। সেটা বিভিন্ন রকম লোকজন করতে থাকে, দ্যাট কুড বি এনিবডি, এনি ইনফ্লুয়েন্সিয়াল পারসন, নট নেসেসারি কোনো একটা শ্রেণীর লোকজন, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে সেখানে আটকে যাওয়া হবে। সেগুলোকে কাউন্টার করে এগিয়ে যাওয়ার মতো প্রশিক্ষণ আমাদেরকে দেওয়া হয়, সেই মানসিকতা আমার মনে হয় আমাদের আছে। স্যার মানে বৃহত্তর ক্ষেত্রে যেটা আমরা দেখি যে পুলিশের সাফল্যের পেছনে কোথাও গিয়ে মানুষের সমর্থন খুব দরকার পড়ে আর কি, মানে সেটা যে কোনো অঞ্চলে কোনো দীর্ঘস্থায়ী কোনো সন্ত্রাসবাদ বা ইত্যাদি ইস্যুতে, সেক্ষেত্রে আপনারা কীভাবে রিলেট করেন মানুষের বা কোঅর্ডিনেট করেন? দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুলিশিংয়ের বেসিক কাজ হচ্ছে টু উইন দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস অফ দ্য পিপল, ঠিক আছে? এই কনসেপ্টটা আমরা মাওয়িস্ট এরিয়াতেও ফিল করি, এনি ইনসার্জেন্সি প্রোন এরিয়াতেও যেমন আছে, ঠিক সেরকমভাবে যে কোনো জায়গাতে কোনো ইনভেস্টিগেশন যখন হলো তখন যে লোকজন আছে, একটা ঘটনা ঘটলো, কিছু লোক সেটা দেখে থাকবে, তাদের কোঅপারেশন যদি আমরা না পাই, তারা যদি মানে এগিয়ে না আসে, তারা যদি আলটিমেটলি গিয়ে সাক্ষীটা না দেয়, তাহলে কোনো কনভিকশনই দাঁড়াবে না, সোর্স কাজ করবে না। সোর্স যেমন আছে খবর দেওয়ার জন্য, তেমনি কিছু লোকজন আছে যারা ঘটনাটা হয়তো দেখেছে, সেই ঘটনাটা দেখে তাদের স্টেটমেন্টস আমরা নিলাম, আলটিমেটলি তাকে তো কোর্টে গিয়ে সেই ব্যাপারটা বলতে হবে, সেখানে যদি সে না যায় তাহলে সেটা সম্ভব নয়। কিন্তু লোকজনের সাহায্যটা সেই জন্য দরকার হয়। কনফিডেন্স বিল্ড আপটা কীভাবে করা হয়? দেখুন, একটা যেটা হচ্ছে যে মানে লোকজন যদি বোঝে যে যে কাজটা মানে পুলিশ করছে সেটা যদি জেনুইন হয়, অনেক সময় মানুষের একটা ভাবনা থাকে যে যে কাজটা করার চেষ্টা হচ্ছে সেটা হয়তো কোনো কিছু ভুল করার চেষ্টা করছে বা হয়তো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেই পারসেপশন অনেক সময় থাকে, বেশিরভাগ সময়ই থাকে না কিন্তু কখনো কখনো থাকে। তারপরে কিছু সময় যেটা থাকে যে কিছু এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস থাকে, হয়তো কোনো একটা এলাকাতে
যাকে ধরা হচ্ছে তার একটা কিছু পপুলারিটি আছে, রবিনহুড ইমেজ থাকতে পারে, একটা রবিনহুড ইমেজ থাকতে পারে, তখন লোকজন দে টেন্ড টু সাপোর্ট দেম। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা আমরা দেখেছি, আস্তে আস্তে যখন ব্যাপারগুলো মানে ইনভেস্টিগেশন যদি করা হয় বা সেই লোকগুলো যারা ওদের সাপোর্ট করছে তাদের সাথেও নানা রকমভাবে আমরা এনগেজ করি, তাদের যখন বোঝানো হয় তখন আস্তে আস্তে তারা কিন্তু বোঝে, এরকম না যে তারা বোঝে না। তারপরে তারা খুব প্রচ্ছন্নভাবে হেল্প করে, সেটা হয়তো ওপেনলি করে না কিন্তু হেল্প করে। যদি সেটা না হতো তাহলে পুলিশ কাজ করতে পারতো না। স্যার লেখালেখি করেন আপনি, আমি আসছি সে কথা পরে। পুষ্পা 2 দেখেছেন? কোনটা? পুষ্পা 2 মানে সিনেমা দেখা হয় না, পুষ্পা 2 আমি দেখিনি, পুষ্পা 1ও দেখিনি। তো সেখানে কিন্তু আমরা একদম মানে ছত্রছত্রে পাই যে কোথাও গিয়ে বীরাপ্পানকেই মানে প্রোটেক্ট করা হয়েছে। তো সেখানেও কিন্তু অনেক দক্ষ পুলিশ অফিসারদের সংগ্রাম ছিল, তাদের লেগে থাকা ছিল। তো যদি সেরকম কখনো কোনো সাংঘাতিক কোনো দোষের মোকাবিলা করতে হয় আপনাকে সামনে থেকে, কীভাবে দেখবেন বিষয়টাকে? না, সেগুলো যদি হয় সেটা তো খুব আনন্দের বিষয় হবে, মানে ওই অপরচুনিটি যদি পাওয়া যায় আমি খুব খুশি হব সেই অপরচুনিটি পেলে। আচ্ছা, লেখালেখি নভেলটা কিসের উপরে? জঙ্গলমহল নভেলটা বেসিক্যালি আমি একটা নভেল যেটা লিখেছি সেটা হচ্ছে, আমি আমার ফার্স্ট পোস্টিং আপনারা যেটা বলছিলেন সেটা মাওয়িস্ট এরিয়াতে ছিল, লালগড়ে ছিল। তো আমি ওখানে ডিএসপি হিসেবে পোস্টেড ছিলাম। তো আমার যে এক্সপিরিয়েন্সেসগুলো ছিল জঙ্গলমহলে, লালগড়ে, সেটার উপর লেখা। এছাড়া পুরো যে ঘটনাগুলো আমি নিজের চোখে দেখেছিলাম, আমি ওখানে প্রথমে অ্যাজ আ প্রবেশনার গেছিলাম, তারপরে আমার প্রথম পোস্টিং যেটা আলোচনা হয়েছে ওখানেই ছিল। তো সেই সময় যে যে ঘটনাগুলো ঘটেছিল, আমি যেগুলো নিজে প্রত্যক্ষদর্শী বা যে জিনিসগুলো আমি জানি হয়েছিল, অনেক অফিসার্সদের ওখানে মানে কন্ট্রিবিউশন আছে। আজকে লালগড়ে যে মাওয়িস্ট আন্দোলনটা হয়েছিল সেটা এখন আর নেই, সেটাকে শেষ করাতে বহু অফিসারের বহু অবদান আছে। তো সেগুলোই যাদের সাথে কাজ করেছিলাম, নিজে যেগুলো দেখেছিলাম, প্লাস আমি এটাও বলবো যে অনেক ছেলে মেয়েরা ছিল যারা একসময় নকশাল হয়েছিল, মাওয়িস্ট হয়েছিল, তারাও কিন্তু একটা সময়ের পর বুঝতে পেরেছিল যে ওরা যে পথে আছে সেই পথটা ঠিক নয়। আস্তে আস্তে তাদেরকে আমরা আইনের সঠিক পথে আনতে পেরেছি, এবং যখন তারা এই প্রক্রিয়ার মধ্যে আসছিল তাদেরও অনেক অবদান ছিল আজকে এই মানে মাওয়িজম যেটা ছিল সেটাকে শেষ করার ক্ষেত্রে। যখন আপনারা দেখেন যে কোনো একটা জায়গায় যখন তার যারা সন্ত্রাস কায়েম করে রেখেছিল, যারা পুলিশ এবং যারা প্রশাসন, তাদের মাথা ব্যথা ছিল, যখন তারা আবার পুনর্বাসিত হয়ে রাজ্যে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যায়, তখন কেমন লাগে দেখতে বিষয়টা? দেখুন, সত্যি কথা বলতে, যদি কেউ আজকে ভুল দিকে থাকে, সে যদি ঠিক দিকে এসে যায়, আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মূল স্রোতে ফেলে। কোন রাজনৈতিক দল কে করছে সেটা আমার কাছে বা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তার কারণ হচ্ছে যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সে এখন সেই পথে নেই যেটা আইন বিরুদ্ধ। আইন বিরুদ্ধ না হয় সে এখন মূল স্রোতে এসছে। রাজনীতি কে কি করবে না করে তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমাদের বলার কিছু থাকে না। কিন্তু সে যে মূল স্রোতে এসছে, তারা যে সেই পথটা ছেড়ে দিয়েছে। আর এটাও আমি বলবো যে অনেকেই এরকম আছে যারা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যে গেছে তা নয়, অনেকে আছে যারা কিন্তু অবধারিতভাবে অন্যরকমভাবে ভালো আছে। যেটা বলতে চাইছিলাম যে একসময় এরা পুলিশের মাথা ব্যথার কারণ হয়, আবার কোথাও গিয়ে যে সরকার পুলিশকে নিয়ন্ত্রণ করছে সেই দলেরই তারা সহায়ক হয়ে যায়। এই ব্যাপারটা কেমন লাগে, এই টার্নিংটা কেমন লাগে? দেখুন, পুলিশের কাজ হচ্ছে যে যারা আইনের বিরুদ্ধে আছে তাদেরকে আইনের এই দিকে নিয়ে আসা, যেটাকে আমরা বলি কারেকশন। তো সেই ব্যাপারটা যদি আমরা করতে পারি তাহলে সেটা ইটসেলফ ইজ এ স্যাটিসফ্যাক্টরি থিং। এবার সে তার কি পলিটিক্যাল প্রেফারেন্স হলো সেটা কিন্তু অ্যাজ অ্যান ইম্পার্শিয়াল ব্যুরোক্র্যাট যে কোনো পুলিশ অফিসারের ইম্পার্শিয়ালি কাজ করার কথা, সেটা কিন্তু তার বিবেচ্য বিষয় নয়। স্যার, এই আইপিএস হতে গেলে যেটা শারীরিক যে মাপযোগ, তার বাইরে গিয়ে কোথাও কোথাও বৃহত্তর অ্যাসপেক্টে যে মানসিক যে গঠন বা মানসিক যে সক্ষমতা, সেটা বেশি জরুরি। যেমন আপনি ভালোবেসেই আইপিএস হতে চেয়েছেন, তো যারা হতে চান তাদেরকে কি টিপস দেবেন বা মেসেজ দেবেন? না, আমি এটাই বলবো যে পুলিশ সার্ভিস ইজ খুব খুব চ্যালেঞ্জিং সার্ভিস, ইটস এ ভেরি ইন্টারেস্টিং সার্ভিস। একটা পুলিশম্যানের যদি জীবন দেখেন তাহলে সব রকম জিনিস সে দেখতে পারে। অন্য কোনো জায়গায় যেটা আমাদের যে 9 to 5 যে চাকরি আছে, সেখানে সেই ধরনের মানে অপরচুনিটিসও নেই যেটা একটা পুলিশ অফিসার বা একজন আইপিএস অফিসার বা ইভেন অ্যান ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরের কাছে যেটা আছে সেটা সাধারণভাবে থাকে না। আমরা অনেক কিছু দেখতে পারি, অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনসের সম্মুখীন হতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু এই চ্যালেঞ্জগুলো ফেস করে সেটাকে সাকসেসফুলি যদি কাউন্টার করা যায়, আর জেনারেলি সাকসেসফুলি কাউন্টার করা যায়, সেটার একটা আলাদা কিন্তু মানে একটা
স্যাটিসফ্যাকশন আছে। স্যার ওভারঅল সামাজিক অবক্ষয়টাকেও আমাদের মানে চোখে পড়ছে আর কি, ব্যাপক অর্থে চোখে পড়ছে, নানান রকম আপনারা অনেক ভালো জানবেন আর কি। তো এটার মূলে কি, মানে আইনকে মানুষ কম ভয় পাচ্ছে বা আইনের ইমপ্লিমেন্টেশন কম হচ্ছে, কোথাও গিয়ে যারা দুষ্কৃতিকারী তারা কি মানে বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ছে, কোথাও মানে কোথায়, মানে সমস্যাটা কোথায় বলে মনে হচ্ছে? দেখুন, সমাজ তো খুব দ্রুত পরিবর্তনশীল আজকাল। যদি আমরা দেখি বিগত লাস্ট 10 বছরে অনেক জিনিস সমাজে পরিবর্তন হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যদি আমরা ধরি সেটা হচ্ছে সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষ অনেক কিছু করে নিচ্ছে যেটা আগে কিন্তু ভাবার বাইরে ছিল। এরকমই অনেক রকমের জিনিস আজকাল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আস্তে আস্তে আসছে, টেকনোলজির একটা ব্যাপার আসছে। আজকাল নানা রকমের আরও টেকনোলজি এরকম তৈরি হচ্ছে যেটা দিয়ে একটা সাধারণ মানুষ আরও অনেক কিছু করতে পারে যেটা আগে কিন্তু করা সম্ভব ছিল না। তার জন্যে আপনি বলতে পারেন সবাই তো একরকম মানসিকতা থাকে না, অপরাধ করার মানসিকতা অনেকেরই থাকে, কিন্তু অপরাধ করার মানসিকতা শুধু থাকলে হবে না, সেই সুযোগটা যদি তার হাতে আসে তাহলে সেটা অনেকেই যারা হয়তো সুযোগ না থাকলে করতো না, সুযোগ পেলে করছে। এইবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সুযোগটা যদি সহজে এসে যায়, স্মার্টফোন আজকাল বেশিরভাগ লোকেদের কাছে আছে, তো সেটার জন্যে এই অবক্ষয় যেটা আপনি বলছেন, আই উড লুক এট ইট ইন 2 ওয়েজ। যা যা টেকনোলজি হচ্ছে যেরকমভাবে হচ্ছে সেটা যেমন একদিকে অবক্ষয় আছে, এরকম অনেক অপরচুনিটিসও আমাদের দিচ্ছে যাতে আরও ইমপ্রুভড সোসাইটি হওয়ার। তো চেষ্টা আমাদের সবসময় এটাই থাকা উচিত যে আমরা যা কিছু আসছে সেটার খারাপটার দিকে ফোকাস না করে ভালোটার দিকে দেখি। যেমন ফর ইনস্ট্যান্স, যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের ঘটনা ঘটছে, হয়তো একটা কোনো পোস্ট হলো, একটা ফেক পোস্ট হলো, সেটা নিয়ে কোথাও একটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে গেল। কিন্তু আবার এটাও ঘটনা যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারছি যেটা আগে হয়তো এটা ইউজ লোকে না করলে জানতেই পারতাম না। তো সেই জন্যে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। নেগেটিভটাকে কাউন্টার করার চেষ্টা করতে হবে, পজিটিভটাকে ধরে এগিয়ে যেতে হবে। স্যার সাইবার ক্রাইমটা আপনাদের কাজের মধ্যে পড়ে, তো এখন এই যেটা কথাই হচ্ছিল যে স্মার্টফোনের ব্যবহার এবং সেটা মানে দুর্ব্যবহার বা মিস ইউজ, তো মানুষকে কি বলবেন, কিভাবে আমরা মানে মানুষকে জাগ্রত করতে পারি? দেখুন, সাইবার ক্রাইম একটা খুব ভাস্ট জিনিস, আর প্রতিদিন ইট ইজ ইভলভিং। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টস, শুধু ভারতবর্ষে নয়, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সাইবার ক্রাইম নিয়ে অনেক রকমের চেষ্টা করছে যাতে এই ব্যাপারগুলোকে তাড়াতাড়ি সলভ করা যায়, এটাকে যাতে অ্যাভয়েড করা যায়। মেন ব্যাপার হচ্ছে সাইবার ক্রাইম মানে যেটা ইন্টারনেটের মাধ্যমে যে ক্রাইমটা হচ্ছে, আর আমরা জানি যে ইন্টারনেটের কোনো বাউন্ডারি নেই। আজকে একজন লোক দেশের বাইরে বসে কিন্তু একটা সাইবার ক্রাইম আমার দেশে করতে পারে, কিন্তু যখন আমি সেই ক্রাইমটা ডিটেক্ট করতে যাব তখন কোথাও না কোথাও আমি জানবো যে এটা কিন্তু আউটসাইড দ্য কান্ট্রি হয়েছে। তো যে কোনো পুলিশ অফিসার, যে ইন্ডিয়াতে পুলিশ অফিসার, সে কিন্তু বাইরে তার সেই পুলিশ পাওয়ার্সটা নেই, তখন তাকে যে পদ্ধতির মাধ্যম দিয়ে যেতে হবে সেটা একটু টাইম টেকিং হয়। আর প্রায় যেটা হয় সেটা হচ্ছে সেটা আর কি মানে কোনো ফাইনাল রেজাল্ট কিছু হয় না। তা সত্ত্বেও বহু কেস আছে যেটা ডিটেকশন হচ্ছে, বহু লোকের প্রতারিত টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমি যেটা বলবো যে দেখুন, ক্রাইমের দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে প্রিভেনশন, একটা ডিটেকশন। আর একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সাইবার ক্রাইমের ক্ষেত্রে বর্তমান সময়ে যদি আমি বলি হোয়াট ইজ দ্য উইকেস্ট লিঙ্ক, একটা সাইবার ক্রাইম হচ্ছে কেন, দ্য উইকেস্ট লিঙ্ক যেটা বলাই হয় ইজ দ্য হিউম্যান লিঙ্ক। সেই জন্যে যদি এই হিউম্যান লিঙ্কটাকে আমাকে সেফগার্ড করতে হয়, সাইবার ক্রাইমকে আমায় যদি প্রিভেন্ট করতে হয়, তাহলে সবচেয়ে ভালো অ্যান্টিডোট হচ্ছে অ্যাওয়ারনেস। আমাদের বিধাননগর পুলিশের তরফ থেকে শুধু নয়, পশ্চিমবঙ্গ পুলিশ এবং অন্য সব জেলা, সব কমিশনারেটের তরফ থেকে নানা কিছু করা হচ্ছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস করার জন্য। তো আমি এটাই বলবো লোকজনকে যে অনেক সময় দেখুন নানা রকমের সাইবার ক্রাইম হচ্ছে। এখন যেটা খুব পপুলার হয়ে গেছে, পপুলার হয়তো সঠিক কথা নয়, খুব নটোরিয়াস হয়ে গেছে, সেটা হচ্ছে যেটাকে বলা হয় ডিজিটাল অ্যারেস্ট। কারুকে ফোন করে বললো যে আমি অমুক পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফোন করছি, আপনি অমুক জায়গাতে যান, গিয়ে আমাকে একটা ভিডিও কল করুন। ভিডিও কল করে দেখবে যে সে একেবারে পুলিশের মতোই সেজে গুজে বসে আছে। তারপরে সে নানা রকমভাবে তাকে বলবে যে আপনার অমুক একটা পার্সেল বা সামথিং অফ দ্য আদার আটকে আছে, অনেক রকমের গল্প তৈরি হয়। তো এই জিনিসগুলো যত আমি জানবো এই ধরনের জিনিস হয়, তত আমি অ্যাওয়্যার থাকবো। মেন হচ্ছে যদি কেউ কোনো আননোন লোক ফোন করে কোনো কিছু বলে, সেটাতে প্যানিক না করা, কোনো রকমভাবে প্যানিক না করে
সেই সব আননোন নাম্বার থেকে যেখান থেকে ফোন করছে বা ভিডিও করছে, আমি স্ট্রেট ওয়ে লোকজনকে সাজেস্ট করি ব্লক করে দেবেন। স্যার, কর্মজীবনের ব্যস্ততা, মানে এত চাপ, আইন শৃঙ্খলা, এত কিছু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তো সব মিলিয়ে কোথাও কি একটু মেন্টাল রিলিফের জন্য কি করেন? আমি যেটা দেখেছি আপনার বিভিন্ন প্রোফাইল থেকে, যে আপনি একটু ধর্মাচরণে বিশ্বাসী, কতটা মানে করতে পারেন? দেখুন, সত্যি কথা বলতে সেটা রিল্যাক্স করে করি সেরকম নয়। আমি যতটা সম্ভব আমি মানে আধ্যাত্মিক পথে হাঁটার চেষ্টা করি। সেটা যে কর্ম যখন করছি তখন নয়, সেটা তখন করছি না সেরকম নয়। আধ্যাত্ম আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আমার কাছে ব্যক্তিগতভাবে আধ্যাত্মটা ভীষণই গুরুত্বপূর্ণ। আর দেখুন, ব্যাপার হচ্ছে যে সার্ভিস এখন করছি, একটা সময়ের পর তো আর সার্ভিস করবো না, রিটায়ার হয়ে যাব। কিন্তু জীবনের পরে কি আছে সেটা তো আমরা কেউই জানি না। এই প্রশ্নগুলোতে যাদের একটু রুচি আছে তারা কিছুটা হলেও আধ্যাত্মের পথে যাবে। আমার আছে, সেই জন্য আমি আধ্যাত্মের পথে হাঁটার চেষ্টা করি। সম্প্রতি বৃন্দাবন সফরে গিয়েছিলেন বা দর্শনে গিয়েছিলেন, কেমন লেগেছে? ভালো লেগেছে। আমি বৃন্দাবন মানে আমরা পরিবার সমেত যাওয়ার চেষ্টা করি। সেটা এইবার বলে নয়, বহু বছর ধরেই আমাদের যাওয়ার চেষ্টাটা অন্তত থাকে। প্রায় যেতে পারি না, কারণ কর্মব্যস্ততা থাকে বা ছুটি হয়তো পাই না। এবার যে কোনো কারণে কিছু দিনের ছুটি পেয়েছিলাম বলে ঘুরে এসেছি, ভালো লেগেছে। আমরা কথা বললাম একজন আইপিএস অফিসার কিভাবে সাধারণ নাগরিকদের স্বার্থে কাজ করছেন বা করে থাকেন, তার পথ চলা, তার এবং আগামী দিনের কাজ বা তার লেখালেখি, এই সবটা নিয়ে কথা বললাম। এবং ডেইলি লাইফে কী করে আমরা সাধারণ নাগরিকরা অত্যন্ত দায়িত্ব সহকারে পুলিশকে অ্যাসিস্ট করতে পারি এবং পুলিশের সাহায্য পেতে পারি, এই সবটা নিয়ে কিন্তু কথা হলো। আমাদের আলোচনা আগামী দিনেও নিশ্চয়ই হবে। ধন্যবাদ সকলকে।